প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ একরামুল হক চৌধুরী, আলোকানা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। তো আমি আজকে নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আমার সঙ্গে যুক্ত থাকো বা আমার ভিডিওটি দেখো, তাহলে ইলেকট্রন বিন্যাস কি, আমি আবারও বলতেছি, ইলেকট্রন বিন্যাস কি সে সম্পর্কে জানতে পাবে, ইলেকট্রন বিন্যাসের নীতি জানতে পাবে এবং ইলেকট্রন বিন্যাসের উপর যে আপনার মৌলের ধর্ম নির্ভর করে সেটা সম্পর্কে আমরা জানতে পাবো। আমি আবারও বলতেছি যে ইলেকট্রন বিন্যাস কি আমরা তা জানতে পাবো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমরা জানতে পাবো এবং ইলেকট্রন বিন্যাসের উপর যে মৌলের ধর্ম নির্ভর করে আমরা তার সম্পর্কেও জানতে পাবো। তো তৃতীয় অধ্যায়ের আমরা বোরের পরমাণু মডেল অনুযায়ী জানি যে প্রত্যেকটা পরমাণুর একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, যে কেন্দ্রকে আমরা নিউক্লিয়াস বলি। আমি আবারও বলতেছি যে বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা ইলেকট্রনের প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি এবং এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন এবং প্রোটনের সমসংখ্যক ইলেকট্রন পরমাণুর বাইরের দিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে। আমরা যদি একটা ডায়াগ্রামের সাহায্যে একটা পরমাণুর গঠনকে দেখি, যে পরমাণুর একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, এই কেন্দ্রের বাইরের দিকে এরকম কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে। এই বৃত্তাকার কক্ষপথগুলোর মধ্যেই যেগুলোকে শক্তি স্তর বলা হয়, যে কক্ষপথগুলোকে আমরা শক্তি স্তর বলি, এই শক্তি স্তরের মধ্যেই মূলত ইলেকট্রন অবস্থান করে। তা আমরা আজকে জানব যে এই ইলেকট্রনগুলা যে শক্তি স্তরে অবস্থান করে, এই শক্তি স্তরগুলো কতগুলো প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। শক্তি স্তর যদি 1 নম্বর হয়, এই 1 নম্বর শক্তি স্তরকে আমরা কে দ্বারা চিহ্নিত করা হয়। 1 নম্বর শক্তি স্তরকে চিহ্নিত করা হয় কে দ্বারা, 2 নম্বর শক্তি স্তরকে এল দ্বারা, 3 নম্বরকে এন দ্বারা। আরও যদি এর পরবর্তীতে আরও যদি শক্তি স্তর থাকে, তো এভাবে ধারাবাহিকভাবে কে থেকে শুরু করে এভাবে চলতেই থাকবে। অর্থাৎ কে, প্রথমটা হবে কে, পরবর্তী 2 নম্বর হবে এল, তারপরে এটা ভুল ছিল একটু, কে এল এর পরে আসে এম, তো 3 নম্বরে আসবে এম, 4 নম্বরে আসবে এন, 5 নম্বরে আসবে ও, তারপরে পি, এইভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জেনে নেব যে প্রথম যে কক্ষপথটা 1 নম্বর যেটা কক্ষপথ, এই কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ, এইভাবে প্রতিটি কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তো আমরা যদি 1 নম্বর কক্ষপথের বা যে কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা জানতে চাই, তবে আমাকে ছোট্ট একটা সূত্র শিখতে হবে, সেটা হলো 2n²। আমি আবারও বলতেছি যে কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2n²। এখানে n হলো কক্ষপথ নাম্বার। আমি কয় নাম্বার কক্ষপথের, আমি আবারও বলতেছি যে আমি কত নম্বর কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করব। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমরা কে শেল বা 1 নম্বর কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করব, তখন আমাকে এই জায়গায় এন এর মান লিখতে হবে 1। আমি আবারও বলতেছি যে আমরা যেহেতু 1 নম্বর কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করব, সেক্ষেত্রে হবে এন এর মান হবে 1। তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, আমরা জানি সমান 2। অর্থাৎ কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি।
আমি আবারও বলতেছি যে প্রথম কক্ষপথ যেটা, অর্থাৎ কে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি। অনুরূপভাবে যদি আমরা ধরে নেই যে 3 নম্বর কক্ষপথের আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করব, সেক্ষেত্রে আমাকে বলতে হবে এন এর মান এক্ষেত্রে 3। তাহলে আমরা 3 নম্বর কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করি, তাহলে 2 গুণন এক্ষেত্রে হবে এন এর মান 3 তার উপর স্কোয়ার সমান হয় 2 গুণন 3 স্কোয়ার করলে 9 সমান 9 দুগুণী 18। আমি আবারও বলতেছি যে 3 নম্বর কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করার জন্য আমাকে এন এর মান লিখতে হবে 3। তাহলে এন এর মান 3 হলে 3 স্কোয়ার করলে 9, 9 দুগুণী 18 সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। এবার আমরা জেনে নিব যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি, অর্থাৎ কোন নিয়ম অনুসরণ করে ইলেকট্রনগুলা একটা পরমাণুর বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। আমি আবারও বলতেছি যে আমরা এখন জানব যে একটা পরমাণুর বিভিন্ন কক্ষপথে কোন নিয়ম অনুসরণ করে তার ইলেকট্রনগুলা অবস্থান করে। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি জানার জন্য আমাদেরকে তার আগে ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে প্রতিটি কক্ষপথের আবার কতগুলো উপকক্ষপথ থাকে। আমি আবারও বলতেছি যে প্রতিটি কক্ষপথের আবার কতগুলো উপকক্ষপথ থাকে। ইলেকট্রনগুলো মূলত এই উপকক্ষপথগুলোর মধ্যেই অবস্থান করে। বিভিন্ন কক্ষপথে যে সমস্ত উপকক্ষপথ আছে এই উপকক্ষপথগুলোকে বিভিন্ন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। তো আমি উপকক্ষপথগুলো যে প্রতীকগুলো দ্বারা চিহ্নিত করা হয় এবং তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা আবার কত সেটা দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানব যে উপকক্ষপথগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়। উপকক্ষপথগুলোকে মূলত এস, পি, ডি এবং এফ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলতেছি যে উপকক্ষপথগুলোকে মূলত এস, পি, ডি এবং এফ প্রতীক দ্বারা সূচিত করা হয়। এখানে এস, পি, ডি এবং এফের ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। কয়টি করে ইলেকট্রন তারা সর্বোচ্চ কয়টি করে ইলেকট্রন তারা ধারণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা আমরা জানব যে এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6টি, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টি এবং এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। তাহলে এক্ষেত্রে আমি আবারও বলতেছি যে প্রতিটি কক্ষপথ কতগুলো উপকক্ষপথ নিয়ে গঠিত। যে উপকক্ষপথগুলোকে আমরা দেখলাম এস, পি, ডি এবং এফ দ্বারা সূচিত করা হয়। এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানব যে এই ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর নির্ভর করে ইলেকট্রন কিভাবে একের পর এক বিভিন্ন উপকক্ষপথে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের নীতি কি। তো শিক্ষার্থী বন্ধুরা এই ইলেকট্রন বিন্যাসের নীতি জানার জন্য আমরা ছোট্ট একটা টিপস দেখব এখানে। তো দেখি আমরা এখানে এই উপকক্ষপথগুলোকে সজ্জিত করি। ওয়ান এস। শিক্ষার্থী বন্ধুরা
এখানে তোমরা জেনে রাখবে যে এস এর সামনে যে ওয়ানটা লেখা হয়েছে সেই ওয়ানটা হলো প্রধান কক্ষপথ আর এস হলো উপকক্ষপথ, অর্থাৎ 1 নাম্বার কক্ষপথের উপকক্ষপথ একটাই এস। এবার আমরা দেখি 2 নাম্বার যে কক্ষপথ আছে, এই 2 নাম্বার কক্ষপথের উপকক্ষপথ হলো 2টি, একটি হলো 2s, অপরটি হলো 2p। এবার আমরা যাই 3 নাম্বার কক্ষপথে। 3 নাম্বার কক্ষপথের উপকক্ষপথ অনুরূপভাবে 3টি, 3s, 3p, 3d। অনুরূপভাবে আমরা 4 নাম্বার কক্ষপথে যাই, 4s, 4p, 4d, 4f। 5 নাম্বার কক্ষপথ 5s, 5p, 5d, 5f। 6 নাম্বারে গেলে অনুরূপভাবে 6s, 6p, 6d, 6f। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি অর্থাৎ কোন নিয়ম অনুযায়ী ইলেকট্রনগুলা এই বিভিন্ন উপকক্ষপথে অবস্থান করে সেটা আমরা এখান থেকে জেনে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা জানার জন্য আমি তোমাদেরকে একটা কৌশল শেখাচ্ছি। এভাবে যদি চিহ্নিত করি আমরা বিভিন্ন উপকক্ষপথগুলোকে, করার পর আমি এই যে তীর চিহ্ন দিচ্ছি, তোমরা জেনে রাখবে যে এই তীর চিহ্নর ধারাবাহিকতায় ইলেকট্রনগুলা বিভিন্ন উপকক্ষপথে প্রবেশ করে। তো প্রথমে পূর্ণ হয় 1s উপকক্ষপথ তীর চিহ্ন অনুযায়ী, তার পরবর্তীতে হয় 2s, তার পরবর্তীতে হয় 2p, তার পরবর্তীতে 3s। এইভাবে যদি আমরা সূচিত করে যাই এই তীর চিহ্ন দ্বারা, তো আমি আবারও বলছি যে বিভিন্ন উপকক্ষপথে ইলেকট্রন প্রবেশের ধারাবাহিকতা বা ক্রম তীরচিহ্ন অনুযায়ী হবে। তো আমরা যদি এটাকে ধারাবাহিকভাবে লিখতে যাই, তো সর্বপ্রথম অবস্থান হবে 1s এর, তার পরবর্তীতে হবে 2s। আমরা লিখে দেখাইতে পারি এখানে যে সর্বপ্রথম আসে 1s, তার পরবর্তীতে আসে 2s, তার পরবর্তীতে 2p, তার পরবর্তীতে আসে 3s, তার পরবর্তীতে আসে 3p। 3p এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে 4s, 4s এর পরবর্তীতে আসে আবার 3d, 3d এর পরবর্তীতে 4p, তারপর 5s, 4p, তারপরে আসে 5s। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও আছে, এইভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। 5s এর পরবর্তীতে আবার দেখা যায় যে 4d, তারপর 5p, তারপরে 6s, এভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এখন এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে 1 নাম্বার কক্ষপথের এস উপকক্ষপথ ঠিকই আছে, 2 নাম্বারও 2টা উপকক্ষপথ, একটা এস আর একটা পি বরাবরই আছে, 3-এরও 3টা এস, 3 নাম্বারের এস পি ঠিকই আছে, কিন্তু 3-এর পি এর পরে 3-এর ডি হওয়ার কথা স্বাভাবিক নিয়মে, যে 3 নাম্বার কক্ষপথে যেহেতু 3টা উপকক্ষপথ আছে, একটা এস একটা পি, এই পি এর পরবর্তীতে ডি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি যে তার আগে 3-এর ডি এর আগেই আবার 4s এর অবস্থান, অর্থাৎ ইলেকট্রনগুলা 3-এর ডি পূর্ণ হওয়ার আগে 4 নাম্বার কক্ষপথের যে এস উপকক্ষপথটা আছে এইটা আগে পূর্ণ হয়। এটা আগে পূর্ণ হওয়ার পরবর্তীতে যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা আবার ঘুরে 3-এর ডি কক্ষপথে যায়। আমি আবারও বলতেছি যে এই ক্রমটা শুধুমাত্র ইলেকট্রন পূর্ণ হওয়ার ধারাবাহিকতা, এটা শুধুমাত্র ইলেকট্রন পূর্ণ হওয়ার ধারাবাহিকতা, ক্রম এটা। এখন প্রশ্ন হলো যে কি কারণে
3-এর ডি এর আগে 4-এর এস উপকক্ষপথ পূর্ণ হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখবে যে ইলেকট্রন সেই কক্ষপথেই আগে অবস্থান নেয় যে কক্ষপথে অবস্থান করলে ইলেকট্রন বেশি সুস্থিত থাকে। আমি আবারও বলতেছি যে ইলেকট্রন সেই কক্ষপথেই আগে অবস্থান নেয় যে কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন সবচেয়ে বেশি সুস্থিত থাকে। এই সুস্থিত নির্ভর করবে, এই স্থিতি নির্ভর করবে আপনার কক্ষপথগুলার শক্তির উপর। তাহলে এই স্থিতি নির্ভর করবে, আমি বলতেছি যে কক্ষপথগুলোর শক্তির উপর। তাহলে অবশ্যই 4-এর এস যে কক্ষপথটা আছে এটার শক্তি 3-এর ডি এর চেয়ে কম, অর্থাৎ যে শক্তি স্তরের শক্তি কম হবে ইলেকট্রন সেখানে আগে অবস্থান নিবে, অর্থাৎ সেখানে অবস্থানকালে ইলেকট্রনগুলা বেশি সুস্থিত থাকে। তাহলে কোন কক্ষপথ শক্তি বেশি আবার কোন কক্ষপথের শক্তি কম সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে সেক্ষেত্রে আমরা জানবো যে এস এর মান হবে 0। আমি আবারও বলতেছি যে কোনো শক্তি স্তরের শক্তি নির্ণয় করার জন্য জানতে হবে আমাদেরকে যে এস এর মান ওই জায়গায় 0, পি এর মান হবে 1, ডি এর মান হবে 2 এবং এফ এর মান হবে 3। আমি লিখে দেখাচ্ছি, এস 0, পি হবে 1, ডি হবে 2 এবং এফ এর মান হবে সেক্ষেত্রে 3। এই মানটা শুধুমাত্র কোনো স্তরের শক্তি নির্ণয় করার জন্য। তো আমরা এখানে দেখতেছি যে 4-এর এস এর অবস্থান কেন আগে হলো। তাহলে 4-এর এস এর যদি আমরা শক্তির মান বের করতে যাই, শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য করো যে 4 নাম্বার কক্ষপথ ঠিকই থাকবে। 4-এর এই শক্তি স্তরটা যদি আমরা শক্তি বের করতে যাই তাহলে 4 প্লাস এস এর মান হবে এই জায়গায় 0 সমান 4। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে 4s উপকক্ষপথের শক্তি হলো 4। অনুরূপভাবে যদি আমরা এখানে 3d বের করতে যাই তবে দেখি 3d সমান কত হয়। 3d সমান 3 প্লাস আমরা এক্ষেত্রে d এর মান দেখতেছি 2 সমান হয় 5। তো আমরা এভাবে যে কোনো শক্তি স্তরের শক্তির মান বের করতে পারি এবং কার অবস্থান আগে এবং কার অবস্থান পরে আমরা এটা থেকেও বুঝতে পারি। তো 3d এর মান আমরা এখানে দেখতেছি 5 এবং 4s এর শক্তির মান হলো 4। এই কারণে স্বভাবত কারণেই 4s এর অবস্থান আগে এবং 3d এর অবস্থান পরে। তো শিক্ষার্থী বন্ধুরা ইলেকট্রন বিন্যাস করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন আমার মনে হয় যে আমরা এতক্ষণেই সে সমস্ত জিনিস জেনে গেছি। এখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখব, যে একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে কত পরিমাণ কত সংখ্যক ইলেকট্রন অবস্থান করে। তো আমরা যদি বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা এখানে কয়েকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব। আশা রাখি যে তোমরা এ সমস্ত ইলেকট্রন বিন্যাস দেখে বাকি যেগুলো বিভিন্ন পরমাণু আছে, বিভিন্ন মৌলের পরমাণু, তোমরা বাসায় বসে বসে নিজেরা প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমার বিশ্বাস যে তোমরা পারবে। তো প্রথমেই আমরা কম সংখ্যক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি। প্রথমেই করি আমরা সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা হলো 11। এই সোডিয়াম 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই সোডিয়াম পরমাণুটির কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে সেটি আমরা এখান থেকে নির্ণয় করব। তো আমরা ইলেকট্রন
প্রবেশ করার যে ক্রম দেওয়া আছে আমরা সেটা থেকে দেখি যে প্রথমেই এখানে অবস্থান হলো 1s এর 1 নাম্বার কক্ষপথে 2টি মাত্র ইলেকট্রন থাকে। 2s 2 2p 6 অনুরূপভাবে 3s দেখি আমরা কটা হলো 2 2 4 6 4 10 স্বভাবত কারণে একটা ইলেকট্রন এখানে অবস্থান করবে। আমরা আবারও দেখি যে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণু সোডিয়াম। এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী দেখো আমরা জানি এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, আমরা এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিয়েছি। 2 নাম্বার কক্ষপথে এস এর ধারণ ক্ষমতা 2টা দিয়ে দিয়েছি, পি এ থাকতে পারে 6টা দিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত আমাদের 10টা ইলেকট্রন হয়ে গেছে, আর থাকে মাত্র একটা ইলেকট্রন বাকি, একটা পরবর্তী কক্ষপথে যাবে, 3 এস কক্ষপথে একটা অবস্থান করবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই অনুযায়ী আমরা দেখলাম যে 1 নাম্বার কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, 2 নাম্বার কক্ষপথে মোট আছে 6টি আর 2টি 8টি, এবং তৃতীয় কক্ষপথে অবস্থান করে শুধুমাত্র একটি ইলেকট্রন। এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8 এবং 1। প্রথম কক্ষপথে অবস্থান করে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন অবস্থান করে। অনুরূপভাবে যদি আমরা এভাবে আর একটি দেখি, আমরা পটাশিয়াম 19 স্বভাবত নিয়মে 1s2 2s2 2p6 3s2 3p6 4s। তো আমরা দেখি এই পর্যন্ত কয়টি হয়ে গেল, 2 2 4 6 4 10 2 12 12 6 18, আর একটি মাত্র ইলেকট্রন আছে। তো স্বভাবত নিয়মে একটি পরের কক্ষপথে যাবে। তো আমরা এখান থেকেও পেতে পারি যে এসে 1 নাম্বার কক্ষপথে পেলাম আমরা 2টা, 2 নাম্বার কক্ষপথে পেলাম 6 2 8টা, 3 নাম্বার কক্ষপথেও পেলাম 6 2 8টা, এবং চতুর্থ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন অবস্থান করে। আমি আবারও বলছি যে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে শুধুমাত্র 2টি ইলেকট্রন অবস্থান করে, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথেও 8টি, এবং একটি মাত্র ইলেকট্রন চতুর্থ কক্ষপথে অবস্থান করে পটাশিয়ামের। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা যে কোনো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো আমি আশা রাখবো যে তোমরা বাড়িতে বসে করোনার এই ক্রান্তিকালে বাড়িতে বসেই তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং জেনে যাবে। কোনো সমস্যা হলে ভিডিওটি টেনে টেনে তোমরা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমার বিশ্বাস যে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা ইলেকট্রন বিন্যাসের সব শেষে আমি কয়েকটা ব্যতিক্রমী নিয়ম এখানে আছে, একটা ব্যতিক্রম নিয়ম শেখাবো। তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ব্যতিক্রমটা শেখার জন্য আমরা একটি মৌলের ইলেকট্রন বিন্যাস আগে করব। শিক্ষার্থী বন্ধুরা এই ব্যতিক্রমটি শেখার জন্য আমাদেরকে কপার 29 যেটার পারমাণবিক সংখ্যা, এই মৌলটির ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9
3D9। তো আমরা গুণে দেখি মোট কয়টি হলো, 2 2 2 এ 4, 6 4 এ 10, 10 দিয়ে 12, 12 6 18, 18 দিয়ে 20, 20 আর 9 এ 29। কপারের পারমাণবিক সংখ্যা 29, পারমাণবিক সংখ্যা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। তবু ব্যতিক্রমটা এখানে এটাই যে তোমরা জেনে রাখবে যে ডি এবং পি উপকক্ষপথ, আমি আবারও বলতেছি, ডি এবং পি উপকক্ষপথের ক্ষেত্রে যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণের কাছাকাছি যায়, আমি আবারও বলতেছি যে পি এবং ডি উপকক্ষপথের ক্ষেত্রে যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণের কাছাকাছি যায়, সেক্ষেত্রে পরের কক্ষপথ থেকে সে একটি ইলেকট্রন নিয়ে পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়। এখন প্রশ্ন হলো যে কি কারণে এটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়। এই উপকক্ষপথ দুইটি অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। এ কারণেই পরের কক্ষপথ থেকে সে একটি ইলেকট্রন নিয়ে নেয়। তো আমরা এখানে দেখতেছি যে ডি এর মধ্যে 9টি ইলেকট্রন বিদ্যমান। আমরা জানি যে ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি, অর্থাৎ 10টি ইলেকট্রন পূর্ণ হলে সে সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। এ কারণেই এসের এখান থেকে একটি ইলেকট্রন ডি এর মধ্যে যাবে। এসের এখান থেকে যদি একটি ইলেকট্রন এই জায়গায় যায়, তখন আমরা এখানে লক্ষ্য করব এখানে হবে 1 এবং ডি হবে 10, অর্থাৎ এই 4sটি হবে 1 এবং এই 3D উপকক্ষপথটির ইলেকট্রন সংখ্যা হবে 10টি। অনুরূপভাবে পিও যদি অনুরূপ হয় অথবা যদি অর্ধপূর্ণের কাছাকাছি যায়, ডি দেখা গেল 4 হয়ে গেছে, আমরা জানি 5 হলে অর্ধপূর্ণ হয়, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে এবং পি এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। পি যদি 5 হয়, আমরা জানি যে 6 হলে সে পূর্ণ হয়ে যায়, তখন সে পরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন নিয়ে পূর্ণ হবে। অথবা যদি 4 হয়, 3 হয়, 2 হয়, পি যদি 2 হয়, সেক্ষেত্রে একটি ইলেকট্রন নিলে সে অর্ধপূর্ণ হয়ে যায় এবং 3 হবে। অর্ধপূর্ণ হলো 3 আর পূর্ণ হলো 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস যে ইলেকট্রন বিন্যাসের যে সমস্ত নীতি, যে নিয়মগুলো আছে, আমরা সে সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করেছি, আলোচনা করেছি। তো আমার এই অনলাইন ক্লাসের যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তো এই করোনার ক্রান্তিকালে আমি আশা রাখবো যে তোমরা বাড়িতেই অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং ঘন ঘন সাবান দিয়ে তোমাদের হাত পরিষ্কার করবে। তুমি সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় শেষ করছি। খুদা হাফেজ।